নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক মীনাক্ষী মুখার্জি। তিনি কি হয়ে উঠতে চাইছেন মমতার লক্ষ্মী প্যাঁচা? আমরা আরজিকর ধর্ষণ খুনের সময়ে দেখেছিলাম ওনার কাছে বিস্তর প্রমাণ আছে, এবং উনি ঘোড়ার মুখের থেকে কথা শুনে এসে জানিয়েছিলেন যে ধর্ষণ ছিল, মানে ওই ধর্ষণ ছিল এক গণধর্ষণ, যা কলকাতা পুলিশ আড়াল করার চেষ্টা করছে। অতএব তিনি মানে বিকাশ ভট্টাচার্য বিচারকদের কাছে বললেন, হুজুর মহামান্য বিচারপতি, আমরা কলকাতা পুলিশের ওপরে ভরসাই রাখতে পারছি না, কাজেই আমাদের দাবি সিবিআই তদন্ত হোক। সঙ্গে পেয়েছিলেন অনেককে, সেই তাদের একজন কামদুনি ধর্ষণ মামলাতে ধর্ষকদের হয়ে মামলাও লড়েছিলেন। তো যাই হোক, আরজিকর ধর্ষণ আর হত্যা আন্দোলনের ওটা ছিল একটা টার্নিং পয়েন্ট। তদন্তের দায় চলে গেল সিবিআই এর কাছে, কলকাতা পুলিশ দায় মুক্ত হলো। আবার তদন্তের ফল কলকাতার পুলিশের পাওয়া তথ্যের বাইরে এক পাও গেল না, কারণ নতুন কিছু ছিল না। আমরা তখন এই বাংলা বাজারে বলেছিলাম বিকাশ ভট্টাচার্য মমতার লক্ষ্মী প্যাঁচা। তো এখন এক নতুন লক্ষ্মী প্যাঁচার খবর পাওয়া যাচ্ছে, আমরা সেই আলোচনায় আসছি। তো এবারে ধর্ষণ তো অভিযোগের পরেই, ধর্ষণ যেই হয়েছে সঙ্গে সঙ্গেই অভিযোগ এসছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেই দিয়েছেন তদন্ত করুক কলকাতা পুলিশ। আগের বারের ভুল শোধরানোর চেষ্টা বলা যেতে পারে, এবং এখনো পর্যন্ত একেবারে কপিবুক মেথড পালন করছে কলকাতা পুলিশ। আগের আরজিকরের সময়ে যেসব সাধারণ টেকনিক্যাল ভ্রান্তিগুলো ছিল সেগুলো কিন্তু এবারে নেই, মানে ওই এফআইআর করার সময় ইত্যাদি হানা তেনা সেসব নিয়ে জটিলতা ছিল, এবার সেগুলো নেই। মেয়েটির মেডিকেল এক্সামিনেশন, ছেলে তিনটির বাড়ি, সার, জামা কাপড় সিজ করা থেকে ঘটনার পুনর্গঠন, সবকিছু একেবারে কপিবুক স্টাইলে। আমার পরিচিত এক ক্রাইম রিপোর্টারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানালেন, এক, সরকার বা বলা ভালো মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে নো টলারেন্স। দুই, বিনীত গোয়েল সেদিন সন্ধ্যেতে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছেন তারা এই সময়ের বেস্ট অফ দ্য লট, কিন্তু এত কিছু করার পরেও আজ পর্যন্ত ছেলেটির যে ইতিহাস বেরিয়ে এসেছে বা আসছে তা কিন্তু খুব পরিষ্কার বলে দেবে যে তার তৃণমূল দলের সঙ্গে সম্পর্ক খুব সাধারণ ছিল না। সাধারণ কজন নেতার অভিষেকের সঙ্গে ছবি তোলার অনুমতি পায় বলুন? কাজেই ছেলেটি মানে মুখ্য অভিযুক্ত তৃণমূলের একজন নেতা হিসেবেই এই ধর্ষণ করার ক্ষমতা বলা যায় অর্জন করেছে। সেই ক্ষমতাই তাকে এরকম কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে দিয়েছে যারা এই নারকীয় কাজে তাকে সাহায্য করেছে। কলেজের এক নিরাপত্তা কর্মী সেই ক্ষমতার চাপেই চুপ করে থেকেছে, যখন মেয়েটি সাহায্য চেয়েছে তখন চুপ করে থেকেছে। হ্যাঁ, সেই নিরাপত্তা রক্ষীও গ্রেপ্তার, হাজতেই আছে। তাহলে যে দেশে প্রতি 16-17 মিনিটে একটা ধর্ষণ হয়, সে দেশে এক ধর্ষণের জন্য সরকার বা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আন্দোলন কেন হবে? আবার তখন যখন প্রশাসন পুলিশ তাদের যা যা করার সবকিছুই করেছে, আন্দোলন হবে। আন্দোলন হবে কারণ সেই রাজনৈতিক ক্ষমতার আনুকূল্যেই, সেই রাজনৈতিক ক্ষমতার মদতেই এই সমস্ত খাঞ্জা খায়েরা পাড়ায় মহল্লায় গ্রামে গজিয়ে উঠেছে। তাদের মদতেই, প্রশ্রয়েই তারা এই কাজ করার সাহস পায়। এটাকেই অনুপ্রেরণা বলে। এক সদ্য বিজয়োৎসবের আনন্দে ফাটানো বোমায় মারা যাওয়া সন্তানহারা মায়ের হাতে টাকা ভর্তি খাম তুলে দেন বিধায়ক, ওই সেই অনুপ্রেরণা থেকেই। একজন বৃদ্ধ ভদ্রলোককে একজন মহিলা কাউন্সিলর রাস্তার মধ্যে পেটাচ্ছেন, সেই বৃদ্ধ ভদ্রলোক কি হতে পারে? দোষ করতে পারেন, অন্যায় করতে পারেন, তাকে রাস্তার মধ্যে পেটানোর অধিকার কাকে দিল? কে দিল? কাজেই সরকারের বিরুদ্ধেও, ক্ষমতাশীল দলের বিরুদ্ধেও আন্দোলন হবে বই কি, কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আছে। কিন্তু এই আন্দোলনের দাবিটা কি হওয়া উচিত?
এই মুহূর্তে কোন দাবি নিয়ে এই আন্দোলন করলে নাগরিক সমাজ, বামপন্থী মানুষজন সত্যি মানুষের কাছ থেকে একটা সমর্থন আশা করতে পারেন? কোন দাবি নিয়ে আন্দোলন করলে সেই দাবি আদায়ের সম্ভাবনা আছে, আর কোন দাবি আদায় হলে আগামী দিনে আরো এক বড় লড়াইয়ের সূচনা হতে পারে? ধর্ষণ হয়েছে, পুলিশ অভিযুক্তদের ধরেছে, আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি চার্জশিট দেবে এবং ওই ফার্স্ট ট্র্যাক বিচারের দাবি তুলে তৃণমূল দল মানুষের সামনে এক নিরপেক্ষ বিচার এনে হাজির করবে, যাতে মানুষের, বেশিরভাগ মানুষের কোনো সন্দেহ থাকবে না। আমি তাদের কথা বলছি না যারা ঘুমে জাগরণে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ স্লোগান আউড়ে যান, আমি সাধারণ মানুষের কথা বলছি। দে ম্যাটার। তারা বলবে ধর্ষণ করেছে তৃণমূলের নেতা, কিন্তু তাকে শাস্তিও দেওয়া হয়েছে, এটা আগামী ৩-৪ মাসের মধ্যে হয়ে গেলে আমি অবাক হব না। এমনিতেই আবারও এই আন্দোলন নাগরিক বলয়ের মধ্যেই আবদ্ধ হয়ে যাচ্ছে, আরো হবে। এবং খেয়াল করে দেখেছেন, দু একজন বাদ দিলে সেই সেলিব্রিটির দল কিন্তু বেড়েনি প্রতিবাদের মিছিলে। গতবার বার খেয়ে রাত জেগে অনেকে খেসারত দিতে হয়েছে। আপাতত তারা নিজ বলয়ে কাজে মনোযোগ দিয়েছে। হ্যাঁ, আমি বিরসা অ্যান্ড অ্যাসোসিয়েটসদের কথা বলছি অরিন্দম শীলের কথা। আরজি কর আন্দোলনের সময় যিনি ভেবেছিলেন পাঁচিলে বসে থাকাটা ভালো, তিনি এবারে কিন্তু মাঠে নেই। কিন্তু তারপরেও তাহলে এমন কোন দাবি আদায়ের জন্য আমাদের লড়াইটা চালানো উচিত? প্রথম দাবি হলো, রাজ্যের 36টা ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সমেত 17টাতে কোনো পার্মানেন্ট উপাচার্য নেই, স্থায়ী উপাচার্য নেই। কাজেই সেখানে কিছু জোহুজুর বসে আছে। সেই সব বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্থায়ী অধ্যক্ষ, প্রিন্সিপাল নেই, বিজেপির এজেন্টরা বসে আছে। কোথাও অ্যাক্টিং প্রিন্সিপাল, কোথাও টিচার ইনচার্জ দিয়ে কাজ চালানো হচ্ছে। কাজেই বিস্তর ফারাক থেকেই যাচ্ছে সেই সব কলেজের প্রশাসনিক ব্যবস্থায়। একজন প্রিন্সিপাল থাকা আর একজন টিচার ইনচার্জ থাকা বা একজন অ্যাক্টিং প্রিন্সিপাল থাকার মধ্যে বিস্তর ফারাক আছে বই কি। তারা দিনগত পাপক্ষয় করে যাচ্ছে। এইসব শাসক দলের খুদে খাঞ্জা খায়েরা তাদের মানে ওই অ্যাক্টিং বা ওই টিচার ইনচার্জদের এ হাটে কিনে অন্য হাটে বেচে দেবার ক্ষমতা রাখে। এক চরম নৈরাজ্য চলছে বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রশ্ন তো করতেই হবে যে আদালতের নির্দেশে ইউ ললিতের নেতৃত্বে যে টিম এই 36টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম পাঠালেন তার কি হলো? এইখানে জানাই, আদালতের নির্দেশে ওই ইউ ললিতের নেতৃত্বে প্রায় 80 জনের এক টিম কলকাতার এক 5 তারা হোটেলে আইটিসি রয়্যালে বসে আমাদের ট্যাক্সের পয়সায় এই কাজ করেছেন। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখে যথেষ্ট স্বচ্ছভাবে এই তালিকা তৈরি হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী এক একটা বিশ্ববিদ্যালয়ে 3 জনের নাম তারা পাঠিয়েছেন বিভিন্ন রকমের কমিটি। তারা কেউ কেমিস্ট্রি হতে পারে, কেউ হিস্ট্রি হতে পারে, তারা এরকম আলাদা আলাদা কমিটি করেছেন এবং কে তার ফেলো জাজ মানে ফেলো ইন্টারভিউয়ার তারা কেউ জানতেন না। অতএব আগে থেকে সেট করার ব্যাপারটাও ছিল না। তো একটা খুব পরিষ্কার বাছাই প্রক্রিয়া হয়েছে। 3 জনের নাম পাঠানো হয়েছে আর তার মধ্যে থেকে একজনকে বাছার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী। 3 জনের মধ্যে একজনের ওপর টিক দেবেন, তিনিও সেই কাজ করেছেন। কিন্তু আমাদের রাজ্যপাল, যিনি প্রচন্ড গরমে স্যুট আর রাতে কালো চশমা পরেন, তিনি এখনো সেই তালিকা অনুযায়ী দায়িত্ব বন্টনের কাজটাই শুরু করেননি। কেন করেননি? কিসের জন্য করেননি? রাজ্যপাল তো দিল্লির পিয়ন, তাহলে কার নির্দেশে করেননি? আদালত জানিয়েছিল এমনকি এই তালিকা পাবার পরেও তিনি এই 3 জনকে নিয়েও আপত্তি জানাতেই পারেন। সেক্ষেত্রে তাকে তার আপত্তির কারণের কথাও জানাতে হবে না, তিনি সেসবও জানাননি, ফাইলের ওপরে গ্যাঁট হয়ে বসে আছেন। অতএব শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বলে শুভেন্দু, সুকান্ত বা বড় লোকেদের দর্জি, অগ্নিমিত্রা পল ইত্যাদিরা যে অভিযোগ তুলেছেন তা তোলার আগে তাদেরকে এই প্রশ্নের জবাব তো দিতেই হবে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনের প্রথম দাবি তো দোষীদের গ্রেপ্তার, শাস্তি ইত্যাদি থাকবেই। মানে এই ধর্ষণের যে ঘটনা ঘটে গেল তা নিয়ে প্রথম দাবি তো অবশ্যই দোষীদের গ্রেপ্তার, শাস্তি ইত্যাদি থাকবে। কিন্তু তারপরে যা দরকার তা হলো এই বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যের দিকটা মানুষের কাছে তুলে ধরা। আর সেই নৈরাজ্যের জন্য কিভাবে ওই বিজেপি নেতৃত্ব দায়ী, কিভাবে এই নৈরাজ্য দিল্লি থেকে ইন্ধন পাচ্ছে তা মানুষকে বলাটা খুব জরুরি।
এর ফলে নাগরিক সমাজে বিজেপির বিরুদ্ধে একটা জোর লড়াইয়ের সুযোগ উঠে আসবে। দ্বিতীয় যে কথাটা খুব জরুরি, তা গতকাল বলেছি, আবার বলছি, ছাত্র সংসদের নির্বাচন। এক তৃণমূল নেতার বয়ান হলো, ওই টাকা খাওয়া পেটমোটা পার্থ চ্যাটার্জি এটা মমতার মাথায় ঢুকিয়েছিলেন, ছাত্র সংসদের নির্বাচন হলে রক্ত ঝরবে, দলের কোন্দল বেরিয়ে আসবে, তাই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। হ্যাঁ, সেই 2017 শেষ, তারপরে 7 বছর নির্বাচন হয়নি। এই নির্বাচন কেন জরুরি? বিপ্লবীরা বলবেন বিপ্লব করব, তো জঙ্গলে যারা লড়ছেন, আর্মস নিয়ে লড়ছেন, অস্ত্র নিয়ে লড়ছেন, তারা লড়ুন, কিন্তু এই প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে একটা ইস্যু নিয়ে লড়তে হবে। এটা একটা জরুরি ইস্যু, গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের কাছে এটা একটা জরুরি ইস্যু। কেন নির্বাচন হবে না? কেন জরুরি? প্রত্যেক রাজনৈতিক দলের জন্যই এটা জরুরি, কারণ এটাই হলো রক্ত তৈরি আর পাম্পিং ফ্যাক্টরি, পাম্পিং স্টেশন। নতুন নেতৃত্ব তৈরি হবে আর তারা ছড়িয়ে পড়বে রাজনীতির আঙিনায়। আর যে কোনো দলের ক্ষেত্রেই এই নতুন রিক্রুটরা আদর্শবাদী হন, তারা তখনও পচে যাননি, তারা মানুষের জন্য কিছু করব বলে মাঠে নেমেছে। কাজেই কলেজে কলেজে নতুন নির্বাচিত নেতৃত্ব তৈরি হলে ওই পুরনো পচা খাঞ্জা খায়ের দল কিছুটা হলেও পেছনে হটে যাবে। হ্যাঁ, ইউনিয়ন রুমে ডেকে তুমি সেক্রেটারি, তুমি সহসভাপতি বলার মতো ক্ষমতা তারা হারাবে। কাজেই পরের দাবি হলো কলেজের ছাত্র সংসদ নির্বাচন। আর এইখানে বলার কথা, এই নির্বাচন কিন্তু কলেজ কর্তৃপক্ষের আদেশেই হবার কথা। তারা জানাবেন স্থানীয় থানাকে নির্বাচনের দিনে যেন শান্তি বজায় থাকে, ব্যাস এইটুকু সরকারের দেখার কথা। তো সরকার সেটা দেখুন। আর সিভিল সোসাইটির তরফে দাবি তোলা হোক, এই মুহূর্তে সবকটা কলেজের ছাত্র সংসদের নির্বাচন হোক। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলাতে বামেরা এই দাবি তুলে, নাগরিক সমাজ থেকে এই দাবি তুলে, বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল সমেত এই দাবি তুলে এই কসবা ধর্ষণকে সামনে রেখে এক আন্দোলন গড়ে তুলতেই পারেন। বিশেষ করে যারা বিরোধী, তাদের এটা তাদের এটা করা উচিত। কিন্তু বাম তো বাম, খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, গোটা লড়াইটা এখন কুণাল ঘোষ কার বাচ্চা তাই নিয়ে চলছে। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জি জেনে বুঝেই হোক বা না বুঝেই, অসতর্কভাবেই হোক, গোটা আলোচনাটাকে একদিকে নিয়ে যাচ্ছেন বা গেছেন। কারোর তো একজনের বলা উচিত ছিল যেটা একটা অসতর্ক উচ্চারণ, কিন্তু না, তাদের খোকা থেকে বুড়ো নেতারা সোশ্যাল মিডিয়াতে 36টা কবিতা গ্রন্থের রচয়িতা, কং বাম কবি থেকে বাম ডাক্তার বা নারীবাদী শিক্ষিকা বা অধ্যাপিকারা জানাচ্ছেন ঠিক করেছে, বেশ করেছে। মানে শুয়োরের বাচ্চা এই শব্দটা একটা লেজিটিমেট শব্দ হয়ে দাঁড়াবে আমাদের সমাজে। কেউ কেউ এতে প্রাণের আরাম খুঁজে পেয়েছে, কেউ আবার পোয়েটিক জাস্টিস। যে মুখে অনুব্রতকে ছি বলবো, সেই মুখেই যদি মীনাক্ষীকে সমর্থন করা হয়, তাহলে তৃণমূলের সুবিধে। কুণাল ঘোষের তো পোয়া বারো। কসবা ধর্ষণ, ছাত্র সংসদের ভোট বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকার মতো গুরুত্বপূর্ণ দাবির উপরে আলোচনা, উনি কি শুয়োরের বাচ্চা তা নিয়ে? এবং লিখে নিন, কদিনের মধ্যে আরও চোখা চোখা কটু শব্দে ভরে যাবে আকাশ। মানুষ ভুলেই যাবে মেয়েটা ইনহেলার পাচ্ছিল না, ছটফট করছিল। মানুষ ভুলে যাবে ধর্ষণের পরে হকি স্টিক দিয়ে মেয়েটাকে মারা হয়েছিল। মানুষ ভুলে যাবে এসবের পরেও ক্ষমতার দম্ভ জানিয়েছিল পুলিশ আমার ছিঁড়তেও পারবে না। হ্যাঁ মশাইরা, লড়ে যান আপনারা, আপনাদের সব এনার্জি দিয়ে খুঁজে বার করুন কে আসলে শুয়োরের বাচ্চা। আচ্ছা, এবারে এই মোড়ে দাঁড়িয়ে মমতার নতুন লক্ষ্মী প্যাঁচা কি তাহলে মীনাক্ষী মুখার্জি? ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। কেন আন্দোলনগুলো ঘুরে যায়? কেন আন্দোলন বিপথে চলে যায়? কেন আন্দোলনগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছে? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে না। বিরোধীরা ভাবছেন কেন হচ্ছে না। তার একটা কারণ এটাই, আন্দোলন করতে হলে একটা ইস্যু দরকার, যে ইস্যুটা মানুষের মাথায় ঢুকবে, যে ইস্যুটা অ্যাচিভেবল। একটা ধর্ষণের পরে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাহলে সারা দেশের কোনো মুখ্যমন্ত্রী তার পদে থাকতে পারবেন না। সবচেয়ে আগে যাবে প্রধানমন্ত্রীর পদ, সম্ভব নয়। কাজেই একটা অ্যাচিভেবল ডিমান্ড, যা পাওয়া যাবে, যা সম্ভব, যা লড়লে
জানিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা আন্দোলন তৈরি করা যাবে। নাগরিক সমাজকে সেই দায়িত্ব নিতে হবে, নাগরিক সমাজকে ভাবতে হবে। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি আজ। নমস্কার।